আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কোনো কিছুর বিনিময়ে মারওয়ান বারঘুতিকে মুক্তি দেবে না ইসরায়েল। ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চায় না ইসরায়েল। পুতিনের মাধ্যমে নেতানিয়াহুর বার্তা। এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা। ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র। ঘোষণা দিলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। ইসরায়েল যাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনে একের পর এক আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। কোনো কিছুর বিনিময়ে মারওয়ান বারঘুতিকে মুক্তি দেবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের প্রস্তাবে দুই পক্ষ রাজি হলেও একজন ব্যক্তির বিষয়ে ছাড় দিতে অসম্মতি জানিয়েছে ইসরায়েল। ওই ব্যক্তির নাম মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনিদের নিকট নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত বারঘুতি 23 বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দী আছেন। ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রশিয়ান বলেন, আমি এই মুহূর্তে বলতে পারি যে বারঘুতিকে এই বন্দি বিনিময়ের অংশ করা হবে না। চুক্তি অনুযায়ী গাজায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকরা মুক্তিপ্রাপ্ত হওয়ার বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে 1700 জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু। 1959 সালের রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফিলিস্তিনির রাজনীতির মুখ্য জনপ্রিয় ব্যক্তিত্ব। 2002 সালে বারঘুতিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। এরপর 2004 সালে 5টি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পশ্চিম তীরের রাজনৈতিক সংগঠন ফাতাহের শীর্ষস্থানীয় নেতা 2000 থেকে 2005 সালের দ্বিতীয় ইন্তিফাদার নেতৃত্ব দিয়েছিলেন। জনমত জরিপে জানা গেছে 66 বছর বয়সী বারঘুতিকে যদি মুক্তি দেওয়া হয় তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সূত্র বলেছে, মিশর ও কাতার সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ বারঘুতির মুক্তি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রশাদ ব্যক্তিগতভাবে এ বিষয়ে মধ্যস্থতা করেছিলেন বলে জানা গেছে। তবে কোনো কিছুর বিনিময়ে বারঘুতিকে মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে ইসরায়েল সরকার। ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চায় না ইসরায়েল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। বার্তাটি হলো, তেল আবিব আর তেহরানের সাথে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ইসরায়েলের সাথে আস্থার সাথে যোগাযোগ বজায় রাখছি। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোন আলাপের সময় আমাকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয় যে ইসরায়েল একটি মীমাংসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয়। গত সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। গত জুলাইয়ের পর থেকে এটা ছিল তাদের মধ্যে তৃতীয় ফোন আলাপ। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে চলতি বছরের 13 জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা। ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা হবে। সেই টাস্ক ফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে 200 সেনা মোতায়েন করবে। তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। একজন কর্মকর্তা জানিয়েছেন, সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহজতর করা, যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন কর্মীদের ইসরায়েলে গাজা চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে এবং তারা সেখানে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করবে। ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে। মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পুনর্গঠিত হবে। তিনি বলেন, তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এ ধরনের উদ্যম আমি আগে দেখিনি। ট্রাম্প আরো বলেন, এক সময় এই সব কিছু বন্ধ করতে হবে, আমরা তা নিশ্চিত করব। তিনি বন্দীদের অবশিষ্ট অংশ সোমবার বা মঙ্গলবার
মঙ্গলবার ছাড়া হবে বলেও জানান। ট্রাম্প দাবি করেন, ইরান এখন শান্তিতে কাজ করতে চায়। তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তি চুক্তির পক্ষে আছে। তারা মনে করছে এটি একটি চমৎকার উদ্যোগ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করবে। ট্রাম্প মিশর ও দখলকৃত ফিলিস্তিন সফর করবেন, তবে গাজা ভ্রমণ করবেন না। গাজায় যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। তুরস্ক গাজায় যুদ্ধবিরতি এবং এর ধারা বাস্তবায়ন তত্ত্বাবধানকারী একটি টাস্ক ফোর্সে অংশ নেওয়ার লক্ষ্যে কাজ করছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা আলোচনা এবং চুক্তি বাস্তবায়ন উভয় ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। মিশরে যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণকারী তুরস্ক গাজায় ইসরায়েলের আক্রমণের অন্যতম কঠোর সমালোচক। এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে। 2 বছর আগে গাজায় ইসরায়েল আক্রমণ শুরু করার পর থেকে ন্যাটো মিত্র তুরস্ক শান্তি প্রচেষ্টায় মূলত পরোক্ষভাবে জড়িত থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলিতে তা আরও জোরদার ভূমিকা পালন করেছে। আঙ্কারা এক ভাষণে এরদোয়ান বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা তুরস্ক হিসেবে টাস্ক ফোর্সে অংশ নেব যারা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। তিনি আরো বলেন যে তুরস্ক গাজার পূর্ণ গঠনে অবদান রাখবে। তিনি এই প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকা তুলে ধরেন, চুক্তির পূর্ববর্তী ঘটনাবলী বর্ণনা করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা বৈঠক থেকে শুরু করে গত মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এই বিষয়ে তার আলোচনা এবং গত সপ্তাহে পরবর্তী ফোন কল পর্যন্ত। এরদোয়ান এবং জ্যেষ্ঠ কর্মকর্তা একই টাস্ক ফোর্সের কথা বলছেন কিনা নাকি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী স্থিতিশীলকরণ বাহিনীর কথা বলছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সংক্ষিপ্ত সফরে সোমবার ইসরায়েলে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরায়েলে পৌঁছাবেন এবং পৌঁছে সরাসরি যাবেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। ট্রাম্প স্থানীয় সময় সকাল 9টার কিছু পর বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন, যেখানে তার জন্য আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হবে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন জেরুজালেম নেসেটে, যেখানে সোমবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া সিমহাত তোরাহ উৎসবের আগে তিনি ভাষণ দেবেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর এই সফরের আয়োজন করা হয়। সফরটি হবে সংক্ষিপ্ত। নেসেটে ভাষণ শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে যাবেন এবং দেশ ছাড়বেন। সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত হচ্ছে, কারণ ট্রাম্প রোববার নয় সোমবার পৌঁছাবেন। সফরের স্বল্প সময়ের প্রস্তুতিজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প তেল আবিবের হোস্টেজ স্কয়ারে যাওয়ার সময় পাবেন না, যদিও হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পক্ষ থেকে সেখানে তার উপস্থিতির প্রত্যাশা ছিল। ইউক্রেনে একের পর এক আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন জায়গায় বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় এক শিশু সহ অন্তত 15 জন আহত হয়েছেন। একই সঙ্গে রাজধানী কিয়েভের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতভর রাশিয়ার হামলায় কিয়েভের একটি উঁচু ভবনে আগুন লেগেছে। এছাড়া রাজধানীর বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও হামলা হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার হামলায় 9 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ডিনিপ্রো নদীর পূর্ব তীরের জেলাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। দক্ষিণাঞ্চল শহর জাপোরিজিয়ায় 7 বছর বয়সী এক ছেলে শিশু নিহত ও 3 জন আহত হয়েছে। শীতের মাসগুলোকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রুশ বাহিনী। কিয়েভ বলেছে, স্থানীয় সময় রাত 1টার দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হবে। 2:30টার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেন, এখন একের পর এক বিস্ফোরণ ঘটছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলছে, বিমান প্রতিরক্ষা সক্রিয় রয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী শীতলান গ্রিনচুক বলেন, জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে রুশ বাহিনী হামলা করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন। তিনি আরো বলেন, পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলে জ্বালানি বিশেষজ্ঞরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন এবং পুনরুদ্ধারের কাজ শুরু হবে।